এটা কেটে দেই, এটাকে হাইড করা যায় না। Pause করি। আসলে গতকালকের ক্লাসে আর কি মানে হুম, তিনটা ফাংশন দেখানো হয়েছে আর কি। ওই হ্যাঁ এডিট। তিনটা ফাংশনের মধ্যে সংক্ষেপে একটা মানে পার্থক্যটা বলা যায়। তিনটা ফাংশন বলতে? অ্যানোনিমাস ফাংশন আর অ্যারো হ্যাঁ, ফাংশন আর একটা ছিল মনে হয় নর্মাল ফাংশন আর কি ওইগুলোর হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, 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 অবশ্যই, এদের মধ্যে অবশ্যই। তো কিছুটা বসি মানে হুম, পার্থক্য আছে, ওই পার্থক্যগুলো হুম, সংক্ষেপে বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন আমরা একটু বিষয়টা গুগলে সার্চ করি। নিচে রেখে দিই। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানোনিমাস ফাংশন অ্যান্ড, দিলাম, হ্যাঁ। The main difference is that a normal named function has the identifier name. মানে আহ, ধরেন এখানে আমরা কই, আমার একটা, এটা তো লাস্ট ক্লাসের, এটাকে ওপেন করি। অ্যানোনিমাস মানে এটার কোনো নাম নেই, এই ক্লাসটার কোনো নাম দেই নেই, এটাকে বলে হচ্ছে অ্যানোনিমাস। এটা হচ্ছে আপনার আরেকটা মানে ধরেন কোন একটা কিছুর ইভেন্ট, যেমন এটা কি ইভেন্ট লিসেন করতেছে, যে এটা সাবমিটে অন সাবমিটে একটা ফাংশন কল হবে, তাহলে এই ফাংশনটা কিন্তু কখন কল হবে, যখন আমি এটাতে ক্লিক করব, এর আগে তো কল হবে না। ঠিক আছে, যেমন এই ফাংশনটার একটা নাম দেওয়া হয়েছে যে ক্রিয়েট টাস্ক, তাহলে এই ক্রিয়েট টাস্ক কিছু একটা করতেছে কখন, যখন এই ফাংশনটা কল হচ্ছে তখন এটাও কিন্তু কল হইতেছে, আবার এটাও কিন্তু কল হচ্ছে। তো আমরা যখন ধরেন এটা আমি দিব না, যখন আমি এটা দিব না তখন আমি যদি একটা এখানে কনসোল লগ দেই, তখন এটা কাজ করবে কখন, যখন এটা সাবমিট করব, মানে যখন এটা ক্লিক করব। কিন্তু এটা ডিপেন্ড করতেছে কার উপরে, আমার ইভেন্ট লিসেনারের উপরে। আর এই জিনিসটাকে যদি আমি ডিরেক্টলি বাইরে কল করি, যেমন এই ফাংশনটাকে যদি আমি বাইরে কল করি, এই ধরেন এখানে কল করে দিলাম, তখন কিন্তু যখন আমাদের অ্যাপ্লিকেশনটা লোড হবে তখনই এই ফাংশনটা কল হয়ে যাবে। বাট অ্যানোনিমাস ফাংশনটা যখন আমি সাবমিট করব বা যখন আমি ক্লিক করব তখন কল হবে। কিসের কিসের জন্য, যে এখানে আমি ধরেন ক্লিক করলাম, ক্লিক করছি, এখন ক্লিক করার পরে কি কি হবে এটার উপরে যে আমার ওই কি হবে ওই কাজটাই করব আমরা অ্যানোনিমাস ফাংশনের ভিতরে। মানে এটা হচ্ছে একদম পিওর বাংলা ভাষা। ঠিক আছে, আর এই ফাংশনটার মধ্যে যেমন এটা ক্লিক করার পরে যেটা হবে, এই ফাংশনটা আবার আরেকটা ফাংশনকে কল করতেছে। সেই ফাংশনটা কোনটা, এই ফাংশনটা। ওকে, যে একটা ইভেন্ট লিসেনার দিয়ে আমরা একটা ফাংশন কল করতেছি, ওই ফাংশনটা আবার আরেকটা ফাংশনকে কল করতেছে। সেটা কোনটা, সেটা হচ্ছে যে ক্রিয়েট টাস্ক। এখন এটার নাম আছে, বাট এটার কিন্তু কোনো নাম নেই। এবার যেটার নাম নেই ওইটাই অ্যানোনিমাস ফাংশন, আর যেটা নাম আছে ওইটা হচ্ছে এটা নর্মাল ফাংশন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, আহ, এই যে এটাকে যদি আমি এক্সাম্পল দিই যে সে হ্যালো, তাহলে সে হ্যালোকে আমি প্রিন্ট করলাম। তো কল করছি, কিভাবে কল করছি, এই যে ফাংশনটা যখন এখানে এভাবে কল করে দিলাম, কল হয়ে গেছে। কিন্তু আচ্ছা, এটা আর একটু ডিটেল বুঝাই। এটাকে, আচ্ছা, তাহলে নোট ইন্ডেক্স ডট জেএস, ডকুমেন্ট ডট ক্লিক ইভেন্ট, এটা কোথায়, ক্লিক বাটন, এটা মনে হয়, এটা এখানে দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা আর একটা, এটার মতো থাক, এটার মতো থাক। আমরা এখানে আরেকটা ফাইল নিব, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। তো স্ক্রিপ্ট ডট জেএস এগুলোর দরকার নেই।
ব্যাস, এখানে একটা কনসোল ডট লগ দেই, কলিং। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমি চেক করলাম যে আমার এই আমার হচ্ছে ফাইলটা কাজ করতেছে। এখন আমি এখান থেকে এই ফাংশনটা তুলে নিই। এটা হচ্ছে নর্মাল ফাংশনের এক্সাম্পল, যে আমরা ফাংশনটা লিখবো। তো ফাংশন লিখতে হলে তো ফাংশনের একটা কি দিতে হয়। ধরেন কয়েকটা রকম ফাংশন আছে। যেমন এটা হচ্ছে আমার নেমড ফাংশন, যে এই ফাংশনটা আমি নাম দিলাম। এখন ফাংশন আরেকটা আছে হচ্ছে আমার হচ্ছে অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশনটা এই ফাংশনটাকে আমি হচ্ছে অ্যারো ফাংশনে দেখাবো। অ্যারো ফাংশনে কিভাবে লিখতে পারি সেটাও দেখাবো, কিন্তু এই ফাংশনটা কাজ কি, তার একটা বডি আছে, সে বডির মধ্যে সে কিছু একটা করবে, যে কোনো কিছু করতে পারে। এখন এই বডির মধ্যে সে আরেকটা ফাংশনকেও কল করতে পারে। যেমন আমি যদি এখানে লিখি যে সে হ্যালো, না সে বাই, সে বাই কনসোল, সে বাই। ওকে, আচ্ছা। এখন এই ফাংশনটাকে যদি আমি এখানে কল করি, তাহলে ধরুন কলটা করে দিলাম, তাও এটা সে কিভাবে প্রিন্ট করবে, এটা আগে চিন্তা করবেন। যে প্রথমে সে উপর থেকে রিড করবে, রিড করে আগে এই ফাংশনটা কল করবে। এখন এই ফাংশনের যে বডিটা, এই বডিটাকে বলা হচ্ছে এই ফাংশনের স্কোপ। হ্যাঁ, তো এটার স্কোপ এই বডির মধ্যেই যতটুকু থাকে, সীমাবদ্ধ থাকে ততটুকু। এখন এটার মধ্যে আবার আরেকটা ফাংশন কল করছি। এবার ওই ফাংশনটা কি লিখতেছে, আমাকে কনসোলে সে বাই প্রিন্ট করতেছে। তো সে বাই ফাংশনটা পরে কল করছি, তাহলে আগে আমার প্রিন্ট হবে কোনটা, হ্যালো। তারপরে প্রিন্ট হবে এই ফাংশনটা। এবার এই ফাংশনটা কি মিন করতেছে, সে বাই। এবার এটাকে যদি আমি স্ক্রিপ্টে দেখেন, হ্যালো আগে প্রিন্ট করলাম, তারপরে সে বাই প্রিন্ট করলাম। এখন এখানেও তো কোনো কিছুর ধরেন এটাকে আমরা যদি এখানে নামটা উঠাই দিই, নামটা যদি উঠাই দিই, তখন সে কিসের ভিত্তিতে কল করবে দেখেন তো। তখন কিন্তু সে এটাকে চিনতেছে না, সে তার নিজেকেই চিনতেছে না, যে সে কল করবে কি দিয়ে। তো সেই জন্য সে এটাকে কল করাইতে হইলে আমাকে কি করতে হবে, একটা আবার এই ফাংশনকে আবার অন্যভাবে কোন একটা ইভেন্ট লিসেনারের মাধ্যমেও এই ফাংশনটা আমরা দেখাইতে পারি। আবার এই ফাংশনটাকে আমরা সে হ্যালো এভাবেও কল করতে পারি। হ্যাঁ, এই ফাংশনটাকে কি করলাম, অ্যানোনিমাস ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, এই ভেরিয়েবলটা এখন আমার কাছে ফাংশন। ঠিক আছে, আবার এটাকেও চাইলে আমরা সে সে বাই, এটাকেও আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, তাইলে এটাও আমার একটা ফাংশন। তো যখন আমি এই নামটা এখানে ইউজ করলাম, এটা যেটা কাজ, আমি যদি এভাবে ইউজ করি সেম কাজ। ঠিক আছে, আচ্ছা সে বাই কি লিখছে, সে বাই বিফোর। আচ্ছা, এটা কল হবে হচ্ছে, এখন এটাকে আগে প্রিন্ট করতে হবে, কারণ এই সে বাইটা সে এখানে কল করে, সে সে তো হচ্ছে উপর থেকে রিড করবে। তো উপর থেকে রিড করে কিন্তু সে কোনো বডি, মানে আপনার হচ্ছে বডি কোনো কিছু পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেজন্য আমাকে এই স্কোপটা এখন উপরে ইউজ করতে হবে, যে উপরে ফাংশনটা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে এই সেম ফাংশনটা নিচে কল করলাম। এখন দেখেন কল হবে। ঠিক আছে, এখন এর আগে যখন আমি এই ভেরিয়েবলের মধ্যে ফাংশনটা স্টোর করছি, তখন আমাকে এই ফাংশনটাকে উপর উঠাইতে হয়েছে, কিন্তু যখন আমি আগের স্টাইলে ইউজ করছিলাম, তখন কিন্তু আমার এভাবেই নর্মালি কাজ করে দিছে। হ্যাঁ, দেখি, তখন কিন্তু এভাবে কাজ করে। তাহলে এই ডিফারেন্সিয়েটটা হচ্ছে এটা, যে আমি ভেরিয়েবলে যখন স্টোর করব, তখন সে আগের ভ্যালুটাকে প্রথমে প্রিন্ট করবে, আগের ভ্যালুটাকে প্রিন্ট করে তার ভিতরে যে কোনো ফাংশনে কল করি, সেই ফাংশনটা আগে ইনিশিয়ালাইজ হইতে হবে। এটা কিসের ক্ষেত্রে, ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে। না, আর এভাবে যদি আমি কল করি, সে হচ্ছে এগুলো হচ্ছে নেম ফাংশন। এখন আসি হচ্ছে অ্যারো ফাংশন। এবার অ্যারো ফাংশনটা, এই সেম কাজটা আমি অ্যারো ফাংশন দিয়ে করি। এটা লিখলাম, আচ্ছা অ্যারো ফাংশনটা কিভাবে, কনস্ট সে হ্যালো ইজ ইকুয়াল টু, এখন হচ্ছে আমি এটাকে শর্ট করে এভাবে ফাংশনটা লিখতে পারি। ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে আর কিছুই না, আমি একটা ফাংশনকে কল করে দিছি। এবার অ্যারো ফাংশনের বডিটা হচ্ছে এভাবে লিখতে হয়, এভাবে একটা
ইয়ে দিয়ে এই হচ্ছে, এটা হচ্ছে তার বডি। এটা হচ্ছে আমার অ্যারো ফাংশন। এখন এটাকে কি করলাম, জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। হ্যাঁ, এই ভেরিয়েবল কিন্তু একটা রিজার্ভ ওয়ার্ড, এইসব ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে, তো এটাই। তো এই ফাংশনটাকে কল করতেছি কিসের মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে। বাট এই ভেরিয়েবলটা যখন না আমি দিচ্ছি না, তখন তো তখন সে একটা অ্যানোনিমাস ফাংশন হয়ে রূপান্তরিত হবে। এখন সেটাকে কল করানোর জন্য আমার হয় একটা ইভেন্ট লিসেনার লাগবে, অথবা সেটাকে আমার একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। দ্যাটস ইট। এই যে এখানে দেখেন, সেম, এই যে এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, হ্যালো অ্যানোনিমাস। তো এই অ্যানোনিমাস ফাংশনটাকে যখন আমি ভেরিয়েবলে রাখলাম, তখন সেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। দ্যাটস ইট। ঠিক আছে, যার কোনো নাম নাই, যে ফাংশনের কোনো নাম নাই, সেটাই অ্যানোনিমাস ফাংশন। এবার ওই ফাংশনটাকে কল করতে হলে হয় আমার ভেরিয়েবল ইউজ করতে হবে, আদারওয়াইজ কোনো ইভেন্ট লিসেনার লাগবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসি, এটাও থাক, এটা আমি গিটে পুশ করে দিব এই ফাইলটা সহ। আমরা আমাদের লাস্ট ডে রিয়েক্ট ফাইলটা করছিলাম, রিয়েক্ট প্রজেক্টের, সেটাকে ওপেন করি। এই যে, আচ্ছা, এটাকে ওপেন করতে হলে আমাকে এখান থেকে কোড এভাবেও করতে পারি, আবার চাইলে এখান থেকে এসে সৌমোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড, দুটো ওয়েতে করতে পারি। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে, রিয়েক্ট ক্লাসে, আমরা দেখেছিলাম যে আমাদের একটা ল্যান্ডিং পেজকে আমরা কিভাবে কম্পোনেন্ট আকারে সাজাতে পারি, কিভাবে কম্পোনেন্টকে মাইন্ড ম্যাপ করতে পারি। তো আজকে আমরা দেখবো যে ইউজ স্টেটের মাধ্যমে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ডাটাগুলো স্টোর করতে পারি। হ্যাঁ, আচ্ছা, সেটার জন্য আমি নতুন আরেকটা প্রজেক্ট ওপেন করব, এটা আমার এখানে থাক, এটা ল্যান্ডিং পেজ আকারেই থাক। আমি বাইরে যাই, বাইরে গিয়ে এখানে লিখবো যে আমাদের টাস্কার যে প্রজেক্টটা আছে, সেটাকে আমরা রিয়েক্টে কনভার্ট করব, যে এটা হচ্ছে আমরা এই ফাইলটাতে, টাস্কার রিয়েক্ট। আচ্ছা, এটাকে এখন দরকার নেই, আমরা যখন কিভাবে রিয়েক্টর প্রজেক্ট ইয়ে করবো, ইনস্টল করব, তাহলে বিট দিয়ে যখন করব তখন এখানে এসে কি করব, রিয়েক্ট, রিয়েক্ট চুজ করে, আহা, নিচে ইয়ার্ন, তো ইয়ার্ন ক্রিয়েট বিট। আচ্ছা, দিলাম ইয়ার্ন ক্রিয়েট। আচ্ছা, টাস্কার তো ডিলিট করে ফেলছি, এখন আর এটা পাবে না এই ডিরেক্টরি। এখানে যাই, তাহলে ইয়ার্ন ক্রিয়েট বিট, প্রজেক্টটা আমার ইনিশিয়ালাইজ হচ্ছে, দিয়ে এখন আমি টাস্কার প্রজেক্ট নাম দিলাম, প্রজেক্টের নাম দিলাম টাস্কার। এটা হবে আমার রিয়েক্ট প্রজেক্ট। তারপরে এটা হচ্ছে আমরা পিওর জাভাস্ক্রিপ্টে করব। ওকে, দেন নো, ইয়েস, ওকে। আচ্ছা, তো আজকে আমরা ইউজ স্টেট দেখবো, ইউজ স্টেটের মাধ্যমে কিভাবে আমরা ডাটাকে স্টোর করতে পারি, সেটা অবজেক্ট বা অ্যারে, যে দুইটা দুইটা ওয়েতে আমরা দেখবো। এটা খেতে দিই, দরকার নেই। ইউজ স্টেট, রিয়েক্টের ইউজ স্টেট। এখন এই এই যে ডকুমেন্টেশন গুলো পড়া শিখতে হবে। হ্যাঁ, এখন এখানে দেখেন, ইউজ স্টেট ইজ আ রিয়েক্ট হুক দ্যাট লেটস ইউ অ্যাড আ স্টেট ভেরিয়েবল টু ইউর কম্পোনেন্ট। আচ্ছা, এখন ইউজ স্টেট লেখার প্যাটার্ন হচ্ছে এটা। হ্যাঁ, সে দেখেন একটা হুক ইউজ করছে রিয়েক্টের মধ্যে, ইউজ দিয়ে যেটাই লিখবেন, যে ইউজ সামথিং, যেমন ইউজ কাউন্টার। হ্যাঁ, যেমন ইউজ দিয়ে যেটাই লিখবেন সেটাই সে একটা হুক হিসেবে ট্রিট করে। হ্যাঁ, তো তো সেটা কি করে, সেটা হচ্ছে একটা ফাংশন, কিছুই না, ওটা একটা ফাংশন।
যেমন আমরা রিয়েক্টের মধ্যে এটাকে ওপেন করি, টাস্কার, টাস্কার। ওকে, আমার প্রজেক্ট ওপেন হয়েছে। ওকে, এটা এখান থেকে রান করবো, এই রান ডেট, রান ডেট। এখন দেখেন, এই যে ইউজ স্টেট, এই ইউজ স্টেটের মধ্যে যখন আমরা ইউজ স্টেট কি নেয়, একটা ইনিশিয়াল স্টেট নেয়। ইনিশিয়াল স্টেট বলতে কি, যে ইনিশিয়ালি সেই ভ্যালুটাকে কি নিবে, সেটা হইতে পারে একটা নাম্বার, সেটা হইতে পারে একটা অ্যারে, সেটা হইতে পারে একটা অবজেক্ট, আবার সেটা হইতে পারে একটা ফাংশন। ঠিক আছে। এখন এই জিনিসটা, এই যে যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম, সাপোজ এখানে আমি একটা জিরো দিলাম, এই জিরোটা কোন ভেরিয়েবলে দেখাবে, এই স্টেট নামে যে ভেরিয়েবলটা, এটাতে হচ্ছে আমরা এই জিরোটা পাবো। এই জিরোর ভ্যালুটা আমরা পাবো এটার মধ্যে এটাকে যখন কনসোল করব তখন এটা। এখন এই ভ্যালুটাকে যখন আপডেট করব, যেমন জিরো থেকে আমি ক্লিক করলাম ওয়ান হবে, আবার ক্লিক করলাম টু হবে, এটাকে আপডেট করার জন্য আমরা সেট স্টেট ইউজ করব। ঠিক আছে। এই যে দেখেন এখানে রেফারেন্স ইউজ স্টেট ইনিশিয়াল স্টেট, আচ্ছা সেট ফাংশন লাইক। ভাইয়া, লাইকটা বুঝি নাই, কোনটাকে আপডেট করার জন্য সেট স্টেট বললেন এটা? আচ্ছা, ধরেন আমাদের হচ্ছে স্টেট, ইউজ স্টেট ডিক্লেয়ার করার জন্য প্যাটার্ন হচ্ছে এটা। এখন এই ইউজ স্টেটের মধ্যে দেখেন একটা ফাংশন আছে, এটাকে যদি আমি একটা ফাংশন হিসেবে, এটা তো একটা ফাংশনের মতো, এটা একটা ফাংশনই, হ্যাঁ। তো এই ফাংশন তো একটা আর্গুমেন্ট হিসেবে কিছু একটা নেয়। যেমন আমরা নর্মাল ফাংশন লিখি, যেমন নর্মাল ফাংশন লিখি কিভাবে, আমরা অ্যাপ জেএস এ যাই, অ্যাপ জেএস এ গিয়ে এগুলাকে রিমুভ করে ফেলি, এগুলাকে আমার দরকার নেই। এখানে লিখলাম এই যে, এই যে এটা, এগুলাকে আমি সব উঠাই ফেলি, উঠাই ফেললে এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। হুম। তো আমরা নর্মালি কিছু ফাংশন লিখি, রাইট? সাপোজ আমরা একটা ফাংশন লিখলাম যে উম, যে সে হ্যালো যে ফাংশনটাই লিখলাম। হুম? তো সে হ্যালো যে ফাংশনটা লিখলাম, এই ফাংশন, সরি, ফাংশন সে হ্যালো, এটা তো আমার একটা ফাংশন, এই ফাংশনের একটা বডি। এবার আমি এটা শুরু করছি কি দিয়ে, আমি শুরু করছি সে দিয়ে। কিন্তু রিয়েক্টের মধ্যে আপনি যদি কোনো ফাংশনের নামের আগে ইউজ, এই লেখাটা ইউজ করেন, তখন সে এটাকে একটা হুক, রিয়েক্টের হুক হিসেবে ট্রিট করে। এবার রিয়েক্টের হুক মানে কি, এই যে ইউজ স্টেট হচ্ছে রিয়েক্টের একটা ডিফল্ট হুক। দেখেন এটা ইম্পোর্ট করতেছে কোত্থেকে, রিয়েক্টের নিজস্ব লাইব্রেরি থেকে। এবার এই হুকটাও একটা ফাংশন। ঠিক আছে। এ দেখেন ইউজ হ্যালো, এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন, কিন্তু ইউজ ইউজ করার কারণে এটা হয়ে গেছে হচ্ছে হুক। আর এটা হয়ে গেছে আমাদের একটা কাস্টম হুক, এটা হচ্ছে আমাদের নিজস্ব কাস্টম হুক। আর এটা হচ্ছে রিয়েক্টের নিজস্ব হুক, রিয়েক্ট হুক, হ্যাঁ। সো এই ডিফল্ট হোক। ফাংশনটা, হ্যাঁ, এগুলাকে বলে হুক। এই আমি যেভাবে লিখছি, এটা এটা হচ্ছে রিয়েক্টের হুক, ইউজ ইউজ করবেনই মানে হচ্ছে রিয়েক্টের হুক। ওকে। সো এখন আমি এটাকে স্কিপ করি, স্কিপ করে আমি এটাতে এখন আসি, যে ইউজ স্টেট। এবার এই ইউজ স্টেটটা ইম্পোর্ট হয়েছে আমাদের রিয়েক্টের নিজস্ব লাইব্রেরি থেকে। এবার এই রিয়েক্টের এই ইউজ স্টেটটা এখানে আর্গুমেন্ট হিসেবে সে একটা জিরো ভ্যালুও নিতে পারে, সে চাইলে একটা অ্যারেও নিতে পারে। ঠিক আছে। আবার সে চাইলে এখানে অবজেক্টও নিতে পারে, আবার সে চাইলে এখানে একটা ফাংশনও নিতে পারে, সব কিছু নিতে পারে। এখন আমি ধরে নিলাম যে এখানে আমার একটা ভ্যালু আছে জিরো। তো এই জিরোটা আমি তো এটাকে কনসোল করে পাবো না, আমি যদি এটাকে কনসোল করি তাহলে তো, ধরেন আমি যদি এটা কিভাবে কনসোল করি, আমি কিন্তু এটাকে পাবো না। এবার রিয়েক্টের প্যাটার্ন অনুসারে এটাকে পাওয়ার জন্য সে দুইটা দুইটা ভ্যালু দেয়, দুইটা ইয়ে দেয়, একটা হচ্ছে ভেরিয়েবল, আর একটা হচ্ছে সেই ভেরিয়েবলের ডাটাটাকে আপডেট করার জন্য আরেকটা ফাংশন। তো সেটা আমাকে কিভাবে লিখতে হয়,
সেটা লিখতে হইলে আমাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, কনস্ট একটা এর মতো, হ্যাঁ। এই এর মধ্যে সাপোজ এটা আমার একটা নাম্বার, হ্যাঁ। তো নাম্বারটা হচ্ছে কি এক একটা কাউন্ট, একটা কাউন্টার বানাতে গেলে আমাদের একটা নাম্বার। তো এই এখানে এটাকে বলে স্টেট, হ্যাঁ। আবার এটাকে যদি আমি আপডেট করতে চাই তখন, বা আপডেট করে কোনো কিছু সেট করতে চাই তখন হয়ে যাবে এটার নাম সেট স্টেট, হ্যাঁ। তো সেট স্টেট যে আমি লিখলাম, এখন এটাকে ইম্পোর্ট কিন্তু আপনি এই ফাংশন বডির বাইরে করতে পারবেন না। রিয়েক্টর কোনো হুক আপনি এই রিয়েক্টর কম্পোনেন্ট স্কোপের বাইরে কল করতে পারবেন না। এটাকে কল করতে হবে আমাকে এই যে অ্যাপের রিটার্নের উপরে, রিটার্নের উপরে আমাকে কল করতে হবে। আমাকে বাইরে আমরা নর্মাল ফাংশন লিখতে পারবো, কিন্তু রিয়েক্টর হুক এই ফাংশনের মধ্যে কম্পোনেন্ট ফাংশনের ভিতরেই লিখতে হবে। এখন আমি লিখলাম আমার এই কম্পোনেন্ট ফাংশনের ভিতরে। এখন দেখেন এই দুইটা ভ্যালু দিয়ে কি বোঝায়। এই দুইটাকে আমি যদি, ধরেন আমি কনসোল লক করলাম স্টেটকে, হুম। তো আমি শুধু স্টেটকে লক করলাম, আমি কিন্তু এটাকে কিন্তু লক করি নাই, কারণ এটার কাজ কি, আমার এটা নিয়ে যদি কোনো কাস্টমাইজ করতে চাই, যেমন জিরো, জিরোর সাথে +1, এই কাজটা করতে হলে আমার সেট স্টেট লাগবে। কিন্তু এই সেট, এই যে এটার মধ্যে যে ভ্যালু তখন, আচ্ছা আগে আমরা এটা প্রিন্ট করে দেখি, দাঁড়ান এটা আগে দেখি। এটাকে দেখলে বাকিটা বুঝে যাবে। কই, এই যে হ্যালো। তো আমার এটা দেখতে পাবো আমি কোথায়, এই যে দেখেন জিরো। তো জুম করি, এই যে দেখেন জিরো, হ্যাঁ। তো এটার ভ্যালু দিলাম কি জিরো। আবার এখানে যাই, আবার এখানে গিয়ে আমি যদি এটার ভ্যালু দেই যে 5, তখন এখানে এসে দেখেন এটার ভ্যালু হয়ে গেছে 5। তো এটা ভ্যালুটা পাচ্ছি কি দিয়ে, এই যে সেট দিয়ে, হ্যাঁ। তো এখন আমি চাইলে এই সেটের মধ্যে আমি দেখি এখানে সেটটা কল করে জিরোর সাথে 1 লিখে দিই, হ্যাঁ। দেখেন জিরোর সাথে 1 লিখে দিলাম। এখন কি আসবে? এখন আসবে না। কেন আসবে না? এটাকে কল করার জন্য আমাকে আরেকটা ফাংশন বডি রাখতে হবে, যে আমার এটা ক্লিক করলে এটা বাড়বে। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তো এখন এই যে ভ্যালুটাকে আমি যে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে এখানে আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম কি 5। এখানে আমি দিতে পারি একটা অ্যারে। তো অ্যারে কি দিতে পারি, এই যে অ্যারে প্রিন্ট হয়েছে। আবার আমি এখানে চাইলে অবজেক্ট, অবজেক্টও দিতে পারি। দেখেন অবজেক্ট। তো আমরা যদি একটা, ধরে নিলাম একটা ডাটা নিয়ে আসি, যে একটা বা অ্যারে বানাই, হ্যাঁ। কনস্ট এই অ্যারের নাম হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্ট নেম, ওকে। তো এই নামে একটা অ্যারে নিলাম, তাহলে বি সি, হ্যাঁ। তো এই ভেরিয়েবলটাকে আমার হচ্ছে ইউজ করতে হবে। এখন এটাকে বাদ দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে আমার বাইরে থেকে একটা ডাটা আসছে, একটা অ্যারে। তো এই অ্যারেটাকে আমরা চাইলে এই টোটালি এটাকে কাট করে এই যে ইউজ স্টেটের মধ্যে বসিয়ে দিতে পারি, এভাবে কল করে দিতে পারি। এখন এটা যে কল করলাম, এটার ভেরিয়েবল, এটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি এই ভেরিয়েবল দিয়ে, স্টুডেন্ট নেম ভেরিয়েবল দিয়ে। আর যখন আমরা হুকের মধ্যে অ্যারোকে অ্যাসাইন করব, তখন আমরা পাবো ভেরিয়েবল হিসেবে স্টেটকে। ক্লিয়ার? এই যে দেখেন, এই যে আমার যখন স্টেটকে কনসোল করছি, সে আমাকে কিন্তু সবগুলো অ্যারে আমাকে দিয়ে দিছে, লেন্থ সহ। ওকে। তো এটাই হচ্ছে সিস্টেম। তো এখানে শুধু যে আপনার অ্যারে থাকবে তা না, এখানে নাম্বার, যেটা আমি বলছি বা আরেকবারও আমরা বলতেছি। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা চাইলে ডাইনামিক্যালি, এখন দেখতেছি কোথায়, কনসোলে। আমি চাচ্ছি যে না, হ্যালো জায়গাটা যেখানে আছে সেখানের মধ্যে আমার এই ভ্যালুগুলো প্রিন্ট হবে। তো আমরা দেখলাম যে ডাইনামিক কোনো ভ্যালু যদি আমরা রিয়েক্টে প্রিন্ট করতে চাই, তখন আমাদেরকে কি করতে হয়, একটা কার্লি ব্রেস ইউজ করে, এই যে যেমন হ্যালোর জায়গায় আমরা যদি কার্লি ব্রেস দিই, তখন সে একটা ডাইনামিক ভ্যালু চায়। তো এখানে যদি আমি স্টেটটাকে লিখে দিই, তখন কিন্তু এই যে দেখেন এ বি সি,
তার মানে আমি ওই অ্যারো দিলাম, অ্যারো গুলো আসতেছে একসাথে, স্ট্রিং হয়ে গেছে, এখন আর অ্যারো আসবে না। এই যে জিরো দেই, রিলোড করি, এই দেখেন জিরো। হ্যাঁ, এবার আমি চাচ্ছি এখানে একটা আমার বাটন থাকবে, যে বাটনটাতে ক্লিক করলে আমার এটার ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। একটা ক্লিক করব, জিরোর সাথে ওয়ান প্লাস হবে, তখন হবে ওয়ান। আবার আরেকটা ক্লিক করব, যে আগের ভ্যালুর সাথে পরের, তাহলে আগের ভ্যালুটা হচ্ছে ওয়ান, পরের ভ্যালুটা হবে কি আবার ওয়ান, তাইলে ওয়ান প্লাস ওয়ান টু। তো এমন করে যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমি একটা বাটন, যে ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজ নামে একটা বাটন লিখলাম। এখানে ক্লিক করলে আমার এই ভ্যালুটা ইনক্রিজ হবে। এটা একটু স্টাইল করি, তাহলে স্টাইল করতে হলে আমাকে সেগমেন্টটা বাদ দিয়ে ডিপ লিখতে হবে। তো আমরা ইনলাইন স্টাইল কিভাবে লিখতে পারি, সিএসএস এ স্টাইল লিখে লিখতে পারতাম না, ইজ ইকুয়াল টু দিয়ে এভাবে এভাবে। কিন্তু আপনার রিয়েক্টে গেলে আপনার প্রথমে যে কার্লি ব্রেস দিতে হবে, দেন একটা অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নিয়ে আমি লিখলাম যে ডিসপ্লে কোটেশনের মধ্যে, হ্যাঁ, ফ্লেক্স, তারপরে অবজেক্টের পরে ভ্যালু, ফ্লেক্স ডিরেকশন কলাম, এটা সিএসএস এর প্রপার্টি। ওকে, একটু গ্যাপ লাগবে, তাহলে আরেকটা ভ্যালু, কমা, গ্যাপ, 20 পিক্সেল। ওকে, এবার এই ভ্যালুটাকে এখানে স্টেট, এই যে স্টেট যেটা আছে, এই স্টেটকে একটু প্রিন্ট করি। এই স্টেটকে একটা H1 ট্যাগের মধ্যে রাখি, তাহলে এটা বড় দেখাবে। এই যে এখন আমি ক্লিক করতেছি, এখন ক্লিক যে করতেছি, তখন সে তো কোনো ফাংশনকে কল করতেছে না। এখানে তো আমি যে ইনক্রিজ করব, সে তো কোনো ফাংশনকে কল করবে না। তো সেটাকে কল করানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা অন ক্লিক ফাংশন লিখতে হবে। হুম, একটা অন ক্লিক, এটাতে অন ক্লিকে ওই যে আমরা আহ, আপনার টাস্কার অ্যাপ্লিকেশনের মধ্যে যখন জাভাস্ক্রিপ্ট, পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, তখন ইভেন্ট লিসেনার, যে বাটনের ভেরিয়েবলের নাম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তারপরে ক্লিক ইভেন্ট। আর জাভাস্ক্রিপ্ট আপনার রিয়েক্টের মধ্যে ডিরেক্টলি অন ক্লিক। এখন অন ক্লিক লেখার সিস্টেমটা দেখেন, অন স্মল লেটার দেন হচ্ছে ক্যাপিটাল, হ্যাঁ, এটা মনে হয় ক্যামেল কেস বলে। এই যে, এই যে, হ্যাঁ, ঠিক আছে, এভাবে লিখবেন, যে প্রথমটা যেমন অন ক্লিক, যেমন আরেকটা ইভেন্ট লিসেনার অন মাউস ডাউন, এগুলো এক একটা ইভেন্ট লিসেনার। অন লেখার পরে কিন্তু বাকিগুলো আসতেছে, অন মাউস হোভার। হ্যাঁ, তো এরকম সবগুলো, তো আমাদের এখনকার কাজ হচ্ছে অন ক্লিকে এটার যে ভ্যালুটা আছে, এটার ভ্যালু এখন আছে জিরো, আবার ক্লিক করলে যেন এক এক করে বাড়ে। হ্যাঁ, তো এক এক করে যে বাড়বে, সেটা তো আমার একটা ফাংশনকে কল করতে হবে, রাইট? এই এই- এটা তো এখানে বডির মধ্যে একটা ফাংশনকে এক্সপেক্ট করে। হ্যাঁ, তো এই ফাংশনটা আমরা এখানে লিখি। তাহলে ফাংশন কিভাবে লিখে, এভাবে। তো আমরা অ্যারো ফাংশনটা লিখলে আরো সুন্দর লাগে, যে এটার নাম দিতে পারি হ্যান্ডেল ইনক্রিজ ভ্যালু। তো এটা একটা অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশনটা কি করবে, এইটাকে কল করবে, ঠিক আছে। এবার এটাকে যখন কল করবে, ধরে নিলাম যে আমি এটাকে কল করলাম, তো এটাকে তো কল করলে এই ফাংশন, এটা এই ফাংশনটাকে কল করতেছে আবার এই ফাংশনটা, তাহলে এটাকে তো আমার এখানে কল করা লাগবে, তাহলে কল করে দিলে জাস্ট এই ফাংশনের নামটা এখানে ধরিয়ে দিলেই সে এটাকে কল করে নিবে। হ্যাঁ, তো যখন এখানে আমি কি করছি, জাস্ট প্রিন্ট করছি, আর কিছুই করি নাই, যে এটা তুমি এই ভ্যালুটার সাথে এটা বাড়াও। তো এটাকে আমরা দেখি, ওই এখানে দেখেন কি আসতেছে, 8 নম্বরে আনডিফাইন্ড।
হ্যাঁ, কারণ কোনো কিছু এখন ডিফাইন করা নাই। এই যে অ্যাড ইভেন লিসেনার করার পরে, করার সময় সে কিন্তু এখানে বলে দেয় নাই যে এখানে কি হবে। সেই জন্য সে ইনিশিয়ালি পাচ্ছে জিরো। দেখেন, ইনিশিয়ালি সে জিরো পাওয়ার পরে সে আনডিফাইন প্রিন্ট করে দিচ্ছে, কারণ এখানে আমার কোনো কিছু ডিফাইন করা নাই এই ফাংশনের মধ্যে। হ্যাঁ, তো এই ফাংশনের মধ্যে যেহেতু কোনো কিছু ডিফাইন করা নাই, এই দেখেন আমি এখন কি ডিফাইন করছি, একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং। এখন যদি আমি এটাতে এবিসি লিখে দেই, তাহলে তখন যদি আমি ক্লিক করি, তখন আসতেছে কি, এবিসি। তো এখন আমি ইজিলি বুঝতে পারতেছি যে সে ইনিশিয়ালি এখানে যাই থাকুক না কেন, আমরা এই ইউজ সেট স্টেটের মধ্যে, এটাকে যদি আমরা একটা ফাংশন হিসেবে ধরি, এই ফাংশনের মধ্যে যেটা আমি আর্গুমেন্ট হিসেবে দিব, সেই ভ্যালুটাই সে এই স্টেটের মধ্যে প্রিন্ট করে। ওকে, তা আমরা বলতেছি যে এটাকে যদি একদম টোটালি তুলে দিই, তুলে দিয়ে যদি আমি এখানে শুধু স্টেট লিখি, হ্যাঁ, শুধু স্টেট যদি লিখি, লিখে যদি আমি ইনক্রিজ করি, তখন কি আসবে দেখি তো? কিছুই আসবে না। হ্যাঁ, তাহলে এই স্টেটের সাথে প্লাস ওয়ান, দেখি, যে দেখেন ওয়ান, হ্যাঁ, জিরোর সাথে এক যোগ হয়ে এক হয়েছে। আবার ক্লিক করি, দেখেন টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, হ্যাঁ, বাড়তেছে। দেখেন, হ্যাঁ, কিন্তু এটা লেখার সবচেয়ে মানে মিনিংফুল ওয়ে হচ্ছে এভাবে স্টেট লিখতে হয় না। হ্যাঁ, এই ফাংশনটা কি করে, ওই যে অ্যানোনিমাস, কোনো মানে ফাংশনের নাম নাই, তো এটার মধ্যে আমরা কি করব, আরেকটা ফাংশন কল করব, অ্যানোনিমাস ফাংশন। তো এই ফাংশনটা কি করে, ওই যে আমি যে আগে যে স্টেট ভ্যালুটাকে নিলাম, এই যে আগের যে ফাংশন, এটা তো আগেরটা থাকবে, প্রথমে এটা কি হবে, জিরো, তারপরে ওয়ান, হ্যাঁ, আবার ক্লিক করার পরে এটা হয়ে যাবে কত, কি, ওয়ান, আবার প্লাস ওয়ান, তাহলে টু। এটাকে বলে প্রিভিয়াস ভ্যালু। হ্যাঁ, তো এই প্রিভিয়াস ভ্যালুটাকে আমরা একটা ফাংশন হিসেবে নিতে পারি। ধরেন সেট স্টেট ফাংশনের মধ্যে আমি একটা আরেকটা অ্যানোনিমাস ফাংশন কল করলাম, অ্যানোনিমাস ফাংশনের মধ্যে সে এই যে স্টেটের যে ভ্যালুটা, এটা আর্গুমেন্ট হিসেবে নেয়, প্রিভ হিসেবে, প্রিভ নামে। হ্যাঁ, এখন এই প্রিভ ভ্যালুর সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই, তখনও কিন্তু সেম কাজ করার কথা। আচ্ছা, এখন নিচ্ছে না, প্রিভিয়াস স্টেটের সাথে এটাকে ক্লিক করলাম, প্রিভিয়াস স্টেট, আচ্ছা, দেখি তো কি বলিতেছে, প্রিভিয়াস স্টেট প্লাস ওয়ান, ও এটাকে রিটার্ন করে নিই। হ্যাঁ, এটা তো আমার ভ্যালুটা যে প্রিন্ট হচ্ছে, এটাকে তো আমার রিটার্ন করা লাগবে, রিটার্ন করে নিই। ওকে, তো যেই দেখেন, তো এটা এভাবে আমরা প্রফেশনাল হয়ে হচ্ছে এইভাবে লিখা। ঠিক আছে, আচ্ছা, তো এভাবে হচ্ছে স্টেটের ভ্যালুটাকে আপডেট করতে পারছি কিসের ভিত্তিতে, ইউজ স্টেট ভিত্তিতে। এখন সে যেটা আপডেট করতেছি, আপডেটেড ভ্যালুটা পাচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে, স্টেটের মধ্যে। এখন এটা তো আমার, আমি তো কাউন্টার, ধরেন এটা আমার একটা কাউন্টার অ্যাপ, তাহলে এই স্টেটটা তো আমার মিনিংফুল হলো না। হ্যাঁ, তো এটাকে মিনিংফুল করার জন্য আমি চাইলে এটার নাম দিতে পারি, চার্জারটা লাগে, হুম। আমি এটার নাম দিতে পারি যে কাউন্টার, হ্যাঁ, বা কাউন্ট। ওকে, আর এই যে এটাকে লিখতে পারি সেট কাউন্ট। হ্যাঁ, সেট স্টেট না, এটার নাম দিলাম সেট কাউন্ট। তো এখন যেটা যেটা আমার স্টেট আছে, সেটাকে আমি কাউন্ট দিয়ে রিপ্লেস করে দিই, আর যেটা আমার সেট স্টেট আছে, সেটাকে আমি সেট কাউন্ট হিসেবে ডিক্লেয়ার করে দিই। হ্যাঁ, রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিয়ে এখন এখানে আসি,
আমার সেম কাজ করতেছে। ওকে। আচ্ছা, এবার আমরা ডকুমেন্টেশনে যাই। আবার ইউজ স্টেটের ইনিশিয়াল স্টেট আমরা জিরো নিতে পারি, এটা আমরা বলছি যে সামথিং এই যে নেক্সট স্টেট। আচ্ছা, এখানে ইউজেস, ইউজেস, হ্যাঁ, অ্যাডিং স্টেট টু কম্পোনেন্ট। আচ্ছা, এখানে আচ্ছা, এই যে দেখেন, এখন এই ইউজ স্টেট যে আমরা আমাদের শুধু কাউন্টার থাকবে, শুধু যে একটা নাম্বার থাকবে তা না। আমরা চাইলে এই যে দেখেন এখানে তারা তিনটা এক্সাম্পল দিছে। তো এই তিনটা এক্সাম্পলকে আমরা এখানে তুলে নিই। আমাদের অ্যাপ্লিকেশনে শুধু যে কাউন্টার থাকবে তা না, আমাদের কারো এজ থাকতে পারে, কারো নাম স্টোর করতে পারি, কারো কোনো টু ডু ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন আমি যে বলছিলাম যে নাম্বার নিতে পারে, অ্যারে নিতে পারে, স্ট্রিংও নিতে পারে। হ্যাঁ, তারপরে আপনার যে যে কোনো মানে আপনার জাভাস্ক্রিপ্টের যত ডাটা টাইপ আছে সবকিছুই সে নিতে পারে, নালও নিতে পারে। হ্যাঁ, নালও নিতে পারে, ইনিশিয়াল ভ্যালু নাল থাকবে, সেটাও নিতে পারে। এখন আরেকটু নিচে যাই। এই যে দা কনভার্সন ইজ টু নেম স্টেট ভেরিয়েবল লাইক সামথিং সেট সামথিং। ওই যে যে সামথিং এর মধ্যে আমি ভ্যালুটা পাবো, আর এই ভ্যালুটাকে আপডেট করার জন্য সেট করার জন্য সেট সামথিং এটার মধ্যে। আচ্ছা, তারপরে এখানে যাই আর একটু নিচে। এই যে দেখেন, এই যে হ্যান্ডেল ক্লিক, ক্লিক করার পরে তারা কি করছে, এই যে যে সেট নেমটা, ধরেন এখানে আমি আরেকটা বাটন দিই। ধরেন এখানে আমি বাটন দিলাম, যে সেট নেম। হ্যাঁ, তো সেট নেমের মধ্যে এই যে দেখেন সেট নেম যে ইয়েটা আছে, সে আপনার সেটার ফাংশন আছে, আপনার জাভাস্ক্রিপ্টের গেটার সেটার কিছু ফাংশন আছে। হ্যাঁ, তো এটাকে যদি আমি ধরি যে এটা সেটার ফাংশন, তো সেটার ফাংশনকে আমি এরকম করতে চাই, যখন সেট নেমে ক্লিক করব তখন এই যে নেমটাকে আমরা একটু প্রিন্ট করি। তাহলে নেমটাকে প্রিন্ট করতে হলে আমি H2 এর নিচে এই নেম ভেরিয়েবলকে তাকে দেখাই, দেখালাম। কই, আহ, এটা ক্রিয়েট টুডুস। আচ্ছা, এটা একটা ফাংশন যেহেতু নাই, এটাকে আমি কেটে দিই। ওকে। এই যে দেখেন, এটাতে ক্লিক করতেছি তখন তো আমার ভ্যালুটাকে, আমার হচ্ছে ভ্যালু আপডেট হচ্ছে। হ্যাঁ, তা আমি এখানে চাচ্ছি যে এখানে যখন ক্লিক করব তখন এই টেইলর নামটাকে রিপ্লেস করে আমার নামকে দিব। ঠিক আছে, তো সেটা কিভাবে করতে পারি দেখেন, এই যে একটা ওই সেম, ওই যে ক্লিক করার পরে একটা ইভেন লিসেনার, আমি যদি এখানে আরেকটা ফাংশন লিখি হ্যান্ডেল চেঞ্জ নেম। হ্যাঁ, তো চেঞ্জ নেম আমি একটা ফাংশন লিখলাম, সে কি করবে, জাস্ট এই নেমটাকে চেঞ্জ করবে। এখন চেঞ্জ করার জন্য আমরা সেটার ফাংশন ইউজ করব, তাহলে এটা হচ্ছে সেট নেম। হ্যাঁ, সেট নেম হবে ত্রিশান। এখন এটা তো অন ক্লিকে করবে, এখন এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে, যে সেট নেমের মধ্যে অন ক্লিক এখানে কল করে দিতে হবে। ওকে। আচ্ছা, এখন যাই, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো সেম হচ্ছে আমরা এই যে, এই যে দেখেন ওই যে আমি যে প্রিভিয়াস ভ্যালু যেটাকে বললাম, যে আগের ভ্যালুর সাথে আপনার হচ্ছে যেই ভ্যালুটা আপডেটেড দিবেন সেটার সাথে প্লাস প্লাস হবে। এখন এটাকে চাইলে 5 করেও বাড়াইতে পারি, তাহলে প্রিভিয়াস ভ্যালুর সাথে 5 করে বাড়বে। ইনিশিয়ালি 0, পরে ক্লিক করলে হচ্ছে 5, দেন হচ্ছে 10, দেন 15, এরকম করে যদি চাই দেখেন 5 5 করে বাড়বে। হুম, আবার এটাতে ক্লিক করলে আপনার নামটাকে নাম চেঞ্জ হয়ে যাবে। তারপরে একটু আবার ডকুমেন্টেশনে যাই। Next state, the value that you want to state to be, it can be a value of any type. ওই যে যেটা বললাম যে কোনো টাইপ আপনি এই ইয়ের মধ্যে দিতে পারবেন। ঠিক আছে, বাট দেয়ার ইজ এ স্পেশাল বিহেভিয়ার ফর ফাংশন ইফ ইউ পাস আ ফাংশন অ্যাজ আ নেক্সট স্টেপ। মানে এখানে যে যে ফাংশনটা আমি ডিলিট করলাম, ওই যে ক্রিয়েট টু ডুজ, it will be treated as a updated function. It must be pure function. হ্যাঁ, should take the pending status it's like only argument. আচ্ছা, আমরা পিওর ফাংশন হিসেবে কারো আইডিয়া আছে?
পিওর ফাংশন কি? রিয়েক্ট কিন্তু না আলটিমেটলি ভাই, কোনো পি। আইডিয়া নেই। আচ্ছা, পিওর ফাংশন আমরা যদি এটা একটু গুগল করি, পিওর ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের ওয়েতে দেখি। ওকে, সাম, আমরা এই সামের সাম ফাংশনটা লিখলাম। এবার এই সাম ফাংশনটা দুইবার কল করছে, দুইবার কনসোল করছে। একবার কনসোল করে এ এর মধ্যে পাস করছে 2, বি এর মধ্যে পাস করছে 3। এখন এটা এসে রিটার্ন করতেছে 2 এর ভ্যালু, এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3। তাহলে এটা আলটিমেটলি 5 আসবে। তারপরে আবার কল করতেছি কি, এ এর ভ্যালু 2, আবার সেম দুইবার। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিওর ফাংশন এক্সাম্পল। দা সাম ফাংশন ইজ আ ইজ পিওর ফাংশন বিকজ ইটস আউটপুট ডিপেন্ডস solely অন ইটস ইনপুট। এটা ডিপেন্ড করতে এর যে রিটার্ন করতেছে, যেটা যেটা রিটার্ন করতেছে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে তার ইনপুটের উপরে, যেগুলা যেগুলো আমি ইনপুট দিচ্ছি। এগুলা আপনার হচ্ছে যেটা আপনি ইনপুট দিবেন সেটার ভিত্তিতে যে আউটপুটটা আসবে, সেই ফাংশনটাকে বলে পিওর ফাংশন। আর একটা হচ্ছে ইমপিওর ফাংশন। এবার impure function, the add to total function is impure function because it relies on and modifies a variable total outside its own scope. আচ্ছা, এটা আমি লিখে বুঝাইতে হবে, এটা এবার বুঝবেন না। এখান থেকে আগে একটু বুঝে যাই। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে 0। এটা কোথায় করলাম? এই জিরোটাকে লেটের মধ্যে রাখছি জানো, কারণ আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে, চেঞ্জেবল। সো এই ভ্যালুটাকে আমরা কি করলাম, একটা ফাংশনের মধ্যে আপডেট করতেছি। কিভাবে আপডেট করতেছি? এই ফাংশনটা দেখেন, অ্যাড টু টোটাল। আচ্ছা, এটা নেই, ওখানে নেই। ওখানে নিয়ে আমি এই যে বাইরে লিখি। হ্যাঁ, আচ্ছা বাইরে লিখলাম, বা এটা ভিতরে লিখলেও হবে, কল হবে ইমপিওর ফাংশন। দেখেন, ইনিশিয়ালি তার ভ্যালু কিন্তু 0 পাচ্ছে। হ্যাঁ, তো যখন আমি আহ এই ফার্স্ট কলে দিচ্ছি, তখন কিন্তু সে 5 পাইতেছে ফার্স্ট কলে। এখন যখন এই ফাংশনটা কি করতেছে, যে আর্গুমেন্ট হিসেবে যে নাম্বারটা নিচ্ছে, দেখেন সেম ভাবে এখানেও 5 কল করে পাস করা হয়েছে, এখানেও 5 পাস করা হয়েছে। তো যখন ফার্স্ট কলে এটাকে 5 প্রিন্ট হয়ে গেল, তখন পরের ফাংশনে গিয়ে কিন্তু সে যে 5টাকে পাস করবে, তখন এটার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হয়েছে? 5। তাহলে 5 + 5, তখন পরের ফাংশনে সে প্রিন্ট করবে 10। এখন তারপরেও যদি আমি কল করি, তখন কি এটা প্রিন্ট করবে বলেন তো? 15। কেন 15 প্রিন্ট করবে? ফার্স্ট কলে সেখানে পাচ্ছে 5, সেকেন্ড কলে 5 + 5, 10, তারপরের কলে কি 10 + 5, 15। তো এই ধরনের বিহেভিয়ার হচ্ছে ইমপিওর ফাংশন, যেটাকে আমি বাইরে থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার ভ্যালু একটা ফাংশনের থ্রুতে চেঞ্জ করি। এটা হচ্ছে ইমপিওর ফাংশন। আর ডিরেক্টলি আমি যদি কোনো ফাংশনের শুধু শুধু ফাংশনের মধ্যে ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করব, সেটাই আমার হচ্ছে পিওর ফাংশন। সো রিয়েক্টের আলটিমেট বিহেভিয়ার হচ্ছে পিওর ফাংশনের থ্রুতে হয়। কেন পিওর ফাংশনের থ্রুতে হয়? কারণ এই যে আমরা যে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, তখন সে কিন্তু, আমি যতই বারবার এই ফাংশন অন্য জায়গায় কল করি না কেন, ধরেন এই ফাংশনটা আমি এখানেও কল করতে পারি, এই ফাংশনটা আমরা যদি এখানেও কল করি, তখন কিন্তু দেখেন সে সে কিন্তু তার প্রপার বিহেভিয়রই, আহা, সে কিন্তু কোনো আগের ভ্যালুর সাথে কোনো নাই। হ্যাঁ, যে আলাদা করে কোনো ভেরিয়েবল স্টোর করবে না। যাই, দেখছেন? কিন্তু আমি যদি এটাকে বাইরে কোনো একটা ভেরিয়েবল দিতাম, যে কাউন্ট নামে,
এটাকে যদি আমি বাদ দিয়ে দিতাম, তখন কিন্তু আমি এটাকে এই স্টেটের থ্রুতে যখন করব, তখন এই 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 কাজটা হবে না, ইমপিওর প্রসেসে কাজ করবে না। তখন স্টেট দিয়ে যদি আমি কোনো কিছুকে আপডেট করি, তো তখন এটা পিওর ফাংশন হিসেবে আপডেট হবে। আর যখন আমি এরকম ভাবে এই যে লেট কাউন্ট দিয়ে দিলাম, তখন কিন্তু আমি এভাবেও কাজ করতে পারবো না। তখন আমাকে করতে হবে কি, এই যে কাউন্ট +1, তখন ফার্স্ট কলে কাউন্টটাকে 0, তাহলে 1 হবে। তারপরের কলটাতে কি হবে, ওই যে আপনার 1, এরপর এটা হবে 2, প্লাস তখন 3 হয়ে যাবে, এরকম এরকম করে যাবে। তো এটা হচ্ছে রিয়েক্টের। তাহলে আপনাদেরকে যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে রিয়েক্টের ফাংশনের বিহেভিয়ার কি, তখন বলতে পিওর ফাংশন। আমরা যে যে স্টেট গুলো ইউজ করি সবগুলাই পিওর ফাংশন হিসেবে কাজ করে। এটাই পিওর ফাংশন আর ইমপিওর ফাংশনের ডিফারেন্সিয়েট, এতটুকুই, আর কিছুই না। ঠিক আছে। এই যে দেখেন এখানে কিছু লিখছে, কিপিং কম্পোনেন্ট পিওর, some JavaScript functions are pure. Pure functions only perform a calculating and nothing more. হ্যাঁ, by strictly only writing your component as pure function. এই যে বলে দিছে, হ্যাঁ, স্ট্রিক্টলি বলে দিছে একদম, স্ট্রিক্টলি পিওর ফাংশন লিখতেই হবে আপনার। তো এগুলা আমরা আহ, দেখবো, সমস্যা নাই। এই যে প্রপস, এই যে দেখেন প্রপস, তো এই প্রপস এর মধ্যে আমি যে ভ্যালুটা পাচ্ছি, আমি কিন্তু ওই কম্পোনেন্টের মধ্যে, যে কম্পোনেন্টের মধ্যে প্রপসটা পাস করতেছি, ওই কম্পোনেন্টে যদি আমি যে নামে প্রপসটা পাস করি, এটা যদি আমি কম্পোনেন্ট, ওইটাকে যদি আমি কনসোল করি, তাহলে কিন্তু 2ই পাবো। হ্যাঁ। তো এখানে ইমপিওরলি কোনো কাজই হয় না। ঠিক আছে। ওকে। তো এটাই হচ্ছে পিওর অ্যান্ড ইমপিওর এর মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে এই যে আমরা এটা দেখছি, এই যে দেখেন অন ক্লিকের মাধ্যমে সে সেট নেমটাকে ইউজ করে নামটাকে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ। আচ্ছা, ডাজ নট চেঞ্জ দ্য কারেন্ট স্টেট। আচ্ছা, অলরেডি, আচ্ছা এটা আমি বলছি। ওকে, এটাও বলছি। হ্যাঁ, এগুলো বলছি, এটা বুঝবেন আপনারা, যে হ্যান্ডেল ক্লিকের মাধ্যমে আপনার বর্তমান যে এজ আছে সেটার সাথে এক করে প্লাস হইতে থাকবে। ওকে। এই যে দেখেন এই সেম, আমি যেটা করতেছি, এটা 3 করে বাড়তেছে। ও আচ্ছা, এখানে তো আমি হচ্ছে শুধু এক এক করে বাড়াচ্ছি। এখন আরেকটা বাটনে যদি আমি ক্লিক করি, যে ইনক্রিজ +5, ওকে, তো যাই, এটা 5 5 করে বাড়বে। এখন আমি এখানে তো আরেকটা বাটন দিতে পারি, যে এই বাটনটাকে ক্লিক করলে তুমি ইনক্রিজ করবা 10 করে। তাইলে আমার অবশ্যই এটার জন্য আমার আরেকটা ফাংশন লিখতে হবে। তাহলে এই ফাংশনের নামটাকে মিনিংফুল করার জন্য ইনক্রিজ ইনক্রিজ ভ্যালু 5। তাহলে এই ফাংশনটা হচ্ছে কোন ফাংশনটা, এই ফাংশনটা। আচ্ছা, আরেকটা ফাংশন ইনক্রিজ ভ্যালু 10, তাহলে সেম ফাংশনটাই লিখবো, জাস্ট এখানে এই ফাংশনটাকে কল করব, সেম ফাংশন কিন্তু এটা 10 করে বাড়বে আর এটা 5 করে বাড়বে। তাহলে 5 করে বাড়তেছে, এটা 10 করে বাড়তেছে। বাটনের নামটা চেঞ্জ করে দিব, এই যে 5, দেন 10 করে বাড়লে 15, আবার 5 20, আবার হচ্ছে 30। হ্যাঁ। তো এভাবে হচ্ছে দেখেন, ভ্যালু কিন্তু আগেরটার সাথে কোনো রিফ্লেক্ট রিফ্লেক্ট হচ্ছে না। হ্যাঁ। এটা হচ্ছে আপনার পিওর ফাংশনের বিহেভিয়ার। আচ্ছা। ভাই আমরা তো এখানে শুধু প্লাস করতেছি, মাইনাস করবো কিভাবে? শুধু মাইনাস হ্যাঁ, দিলেই হবে? হ্যাঁ, আপনি আরেকটা, এই যে হ্যান্ডেল ডিক্রিজ নামে একটা ফাংশন লিখেন, কনস্ট হ্যান্ডেল ডিক্রিজ। হ্যাঁ, ফাংশন লিখলাম, হ্যান্ডেল ডিক্রিজ বাই, ধরে নিলাম 1। হ্যাঁ, এক করে আমরা ডিক্রিজ করব। তখন এই যে এখানে যে আমি প্লাস করতেছি,
তখন এটাকে জাস্ট মাইনাস করে দিব। কি করে? এক করে। তো এখানে ডিক্রিজ নামে একটা ডিক্রিজ ডিক্রিজ বাই ওয়ান, তাহলে এই ডিক্রিজ ফাংশন কোনটা? এই যে ডিক্রিজ ফাংশনকে এখানে কল করে দিই। ঠিক আছে, যাই, এবার এখানে যাই। হুম, 5 ডিক্রিজ করি, 1, 3, 2, 1, 0। দেখেন এখন কিন্তু মাইনাস পর্যন্ত চলে যাবে, তখন এখানে একটা কন্ডিশন অ্যাড করা লাগবে যে এত নিচে যেন না যায়। ঠিক আছে, এটা আহ এটা আপনারা করবেন। ঠিক আছে, যে জিরোর নিচে যাইতেই পারবে না, এটা আপনাদের টাস্ক। ছোট ছোট কিছু টাস্ক প্র্যাকটিস করতে গেলেই আপনারা আরো অনেক কিছু বুঝবেন। ঠিক আছে, ওকে, এটা আমি টাস্ক দিলাম যে আমার এটা কিছুই না, একটা ইফ ফাংশন বসাইলে হয়ে যাবে। ঠিক আছে, 5, তারপর 10, আবার এক এক করে কমতেছে। তো এক এক করে যে কমতেছে, এটা রিফ্লেক্ট কিন্তু ওই দুইটা বাটনের মধ্যে পড়তেছে। সেম একটা স্টেটে কিন্তু দুইটা কাজ করতেছে, দুইটা হ্যান্ডেলার, তিনটা না, দুইটা না, তিনটা, একটা দুইটা তিনটা। তো তিনটা হ্যান্ডেলার আমার একটা স্টেট নিয়ে কাজ করতেছে। হুম, ওকে। এখন আমরা কি করতে পারি? এই যে তিনটা বাটনস, এই বাটনস গুলো তো আমাদের এক জায়গায় ভাল লাগতেছে না। এখন আমি চাচ্ছি এই বাটনস গুলোকে আলাদা একটা বাটন গ্রুপ নামে একটা কিছুর মধ্যে রেখে দিব। ঠিক আছে, তো কম্পোনেন্ট যেটা, এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার করলাম। হুম, দিয়ে একটা কম্পোনেন্ট লিখলাম, বাটন বাটন গ্রুপ। হ্যাঁ, ফাংশন লিখলাম। এবার এই বাটন গুলাকে আমি এখান থেকে কাট করি। কাট করে আহ এটা ভিতরে অবশ্যই দিতে হবে। হুম, এখন দেখেন, এই ফাংশন গুলো কিন্তু এখানে কল করা নাই। এই ফাংশন গুলো কোথায় কল করা হয়েছে? এখানে, তার প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে। এখন এই বাটন কম্পোনেন্টটাকে তো অবশ্যই আমার এখানে কল করতে হবে, বাটন গ্রুপ। হ্যাঁ, বাটন গ্রুপকে আমি কল করলাম, কিন্তু সে তো এই ফাংশন গুলোকে ইরর দেখাচ্ছে, সে ফাংশন গুলো পাচ্ছে না। আমি চাইলে এই ফাংশন গুলোকে প্রপস আকারে পাঠাইতে পারি। যেভাবে নর্মাল প্রপস পাঠাতাম, সেম ভাবে আমরা প্রপস আকারে এখানে পাঠাইতে পারি। তো এই ফাংশনটাকে আগে, একটা ফাংশনকে আগে পাঠাই, তাইলে এখানে প্রপস হিসেবে আমার ফাংশনকে পাবে। দেখেন, এটা পেয়ে গেছে। তারপরে ধরেন পরেরটাকেও পাবে, তারপরে এটাও পাবে। হ্যাঁ, তিনটা ফাংশন পাবে। তো এই তিনটা ফাংশনকে আমার এখানে পাস করা লাগবে। এটাকেও পাস করি, কিভাবে? এই যে পাস করলাম, তারপরে এই ফাংশনটাকে পাস করলাম। বাস, এই বাটনের মধ্যে আমি তিনটা ফাংশনকে পাস করে জিনিসটাকে আরো অপটিমাইজড করে ফেলছি। হ্যাঁ, এই যে দেখেন, ইংলিশ 5, 10, ডিক্রিজ 1, এখন কত সুন্দরভাবে কাজ করতেছে। ঠিক আছে, আবার এটা এটা কিন্তু আবার ওই যে, এটা হওয়ার কারণ কি বলেন তো? কে বলতে পারবেন? এই যে এখানে কাজ করতে, এখানে ক্লিক করতেছি, এখানেও ভ্যালু আপডেট হয়ে যাচ্ছে। আপনি ওইটাকেও বাটন কম্পোনেন্টে রাখছেন, দ্যাটস ওয়াই। বাটন কম্পোনেন্টে রাখছি বলতে, কই বাটন কম্পোনেন্টে তো আছেই আমার এখানে। ওই আপনার হচ্ছে, এটা বলতে হবে যে আমাদের যে সেট নেমের যে হ্যান্ডেলার ফাংশন, সেটার মধ্যে আমি সেট স্টেট করে ভ্যালুটাকে আপডেট করতেছি। হ্যাঁ, সেম এই স্টেটটাকে
আমি এই যে চেঞ্জ নেম ফাংশনের মধ্যেও কল করে আচ্ছা, হ্যাঁ। আপডেট করতেছি। হ্যাঁ। হুম। ওকে। আচ্ছা ভাইয়া, এমন করা যায় না যে ওই নামটা যে আমি চেঞ্জ করতেছি না অন ক্লিকে, এটা অন ক্লিকে চেঞ্জ না হয়ে আমরা মনে করেন নামটা ডিলিট করে দিচ্ছি, আবার অন্য একটা নাম টাইপ করছি, ওই হ্যাঁ নামটা শো ওইটা, করতেছে। হ্যাঁ ওইটা ওইটা আপনারই হবে। এই যখন ওইটা এডিটের মধ্যে পড়ে, মানে আপনি চাচ্ছেন যে আমি ক্লিক করব, ক্লিক করে নামটা একটা হুম। ইনপুটের থ্রুতে নামটাকে চেঞ্জ করব, রাইট? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, ওইটা ধরেন এখানে একটা ইনপুট নেন। আচ্ছা, এটা আবার ফর্মের ইয়েতে চলে যাবে। হ্যাঁ, এটা আবার আমি ফর্ম নিয়ে দেখাবো, এখনই দেখাচ্ছি। এটা আমি দেখাবো এখন। এতটুকু বুঝছেন? এই যে স্টেট রিয়েক্টে ভাই কিন্তু মোটামুটি বুঝছি, ভিডিওটা আর দুই একবার দেখলে হয়তো একটু দেখলে ক্লিয়ার হবে বুঝতে আচ্ছা। পারবেন, রাইট? এই কি আর মানা, আমি কি কন্ট্রোল পাচ্ছে, এটা কি করতেছে? আচ্ছা, আপনার ফর্মের জন্য এটা আলাদা একটা সেপারেট ক্লাসই লাগবে। পুরা ফর্ম কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, স্টেটটা আগে আপনি মনে বুঝতে হয় হবে। টাস্কার অ্যাপ একটা করাইছিলেন না, ওইখানেও তো এরকম টাইপের কিছু করাইছিলেন। ওইটা আমি হচ্ছে জাভা বাটন স্ক্রিপ্টে অ্যাড করছি করলে। দেখুন। হ্যাঁ, ও হ্যাঁ, আপনার ওটা জাভাস্ক্রিপ্টে করছিলেন, ওটা রিয়েক্টে। জাভা স্ক্রিপ্টে করছিলাম, কিন্তু রিয়েক্টে করতে গেলে আপনাদের ফর্মের কন্ট্রোলড অ্যান্ড আনকন্ট্রোল হিসেবে এই দুইটার ডিফারেন্সিয়েট বুঝতে হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে আর একটু ইজি আর কি। জাভাস্ক্রিপ্টে আমাদের অনেক কিছু অনেক ভাবে ইনপুটের ভ্যালু নিতে হয়েছে, বাট এখানে অনেক ইজি, এখানে কোনো কিছুই না এটা। আচ্ছা, এই যে একটু পরেই চলে আসতেছে যে আপনার ইনপুট, ঠিক আছে? ওকে, দেখাই। যেমন আমরা এখানে একটা ইনপুট নিলাম। হ্যাঁ, তো ইনপুটের মধ্যে আমরা ইনপুটটা সিম্পল HTML এর মতো। আচ্ছা, এটাকে আমরা আলাদা কম্পোনেন্টে করি, যে এটার নাম দিই form.jsx। ওকে, এই form.jsx এর মধ্যে আমরা ইনপুটটাকে প্রিন্ট করি। তো এই ইনপুটটাকে, এই যে ফর্মটাকে অবশ্যই এখানে কল করা লাগবে। ঠিক আছে, তাহলে প্রিন্ট। এই যে ফর্মটা যে আসতেছে এখন, যে আমরা এখানে টাইপ করতেছি, এই টাইপের ভ্যালুটাকে আমরা জাভাস্ক্রিপ্টে কি দিয়ে পেতাম বলেন তো? আগে এটাকে আইডি দিয়ে ধরে ডট ভ্যালু দিয়ে ধরতাম, এভাবে ধরতাম না। কিন্তু আপনার রিয়েক্টের মধ্যে আমি এখানে যাই, গিয়ে আমি চাচ্ছি যে এই যে ইনপুটের যে ভ্যালুটা, এটা আমি একটা স্টেটে রাখবো। তো আমরা তো ভ্যালু নর্মালি এভাবে ডিফাইন করতে পারি আলটিমেটলি। এই যে আমি এখানে ভ্যালুতে যেটা পাস করছি আমাদের এই ইনপুটের মধ্যে, এটাই আসতেছে। এখন কেউ যদি ফর্মটাকে ফিল আপ করে, এখন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখছেন? আমি যদি ব্যাক স্পেস চাপ দিই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে আনকন্ট্রোলড ফর্ম, এটাকে বলে আনকন্ট্রোলড ফর্ম। ঠিক আছে, মনে থাকবে? এখন এটাকে আমার চেঞ্জ করা লাগবে। তো চেঞ্জ করতে হইলে আমাকে একটা ইভেন্ট লিসেনার লাগবে, একটা ইভেন্ট অন চেঞ্জ। হুম, এই অন চেঞ্জ কিন্তু আপনার একটা ফাংশন এক্সপেক্ট করে। সেই ফাংশনটাকে যদি আমি উপরে লিখি, এই অন চেঞ্জ, আবার আছে আর একটা হচ্ছে অন ব্লার। তো হ্যান্ডেল অন চেঞ্জ, হ্যান্ডেল অন চেঞ্জ, এই ফাংশনটাকে কল করি। সো আমরা দেখলাম এর আগে দেখছিলাম যে ফর্মকে সে যেন রিলোড না করে, তখন সে কিন্তু একটা এখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট একটা ফাংশন ছিল। হুম, সেই ইভেন্টের মধ্যে একটা অপশন আছে যে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, মানে সেই ইভেন্টের মধ্যে একটা টার্গেট প্রপার্টি আছে, সেটার ভ্যালুই হচ্ছে আমার ইনপুটের ভ্যালু। তো এটাকে আমি ডিরেক্টলি এখানে কল করে দিতে পারি। হুম, এখানে কল করে দিলাম। এখন এই যে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এটাকে আমি যদি এখন কনসোল করি,
কনসোল ডট লগ। এবার দেখি যে আসে কিনা। ক্লিক করি, এখানে লিখি, দেখেন, দেখছেন? এই যে আমি যা যা টাইপ করতেছি সব কিন্তু এখানে প্রিন্ট হইতেছে, কিন্তু আমাদের এই ডিফল্ট ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু এখানে, কারণ এটা আমি এখানে ফিক্সড করে রেখে দিছি। হুম এই যে এই ভ্যালুটাই কিন্তু এখানে ফিক্সড করা। প্রথমে কি ছিল? আবার রিলোড দিই। রিলোড দিয়ে জাস্ট এখন কিন্তু এটা, এটা কিন্তু এখন কল হচ্ছে না। যখন আমি এখানে কোনো কিছু লিখবো তখন সেই হ্যালোর সাথে এ কে কল করে দিচ্ছে, আমি এই টাইপ করছি। আবার যদি বি দেই তখন কি বি প্রিন্ট করছে। তো এটাকে আমরা রিয়েক্ট এরিয়াতে যাই। আহ, এই দেখেন, সেখানে একটু জটিল করে দিছে, তাকে ইজি করে বুঝাই। আচ্ছা, এখানে একটু কঠিন ভাবে, কঠিন না, সহজ, একটু পরেই ওইটা বুঝবেন। আচ্ছা, এই ভ্যালুটাকেই তো আমাদের দরকার। এখন যাই। হুম, এবার টাইপ করতেছি। টাইপ করার পর আমার কনসোলে প্রিন্ট হইতেছে, বাট আমার এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে না। তো এখানে প্রিন্ট করাইতে হইলে আমার এই যে ভ্যালুটা এখানে প্রিন্ট হচ্ছে, এই ভ্যালুটাকে আমাদের একটা স্টেটে রাখতে হবে। সেই স্টেটটাকে ভ্যালুতে পাস করতে হবে, হ্যাঁ? তাইলে এই স্টেটটা যদি আমি এখানে লিখি যে এটা হচ্ছে ইউজ স্টেট, ইউজ স্টেট, ইউজ স্টেট, এটা হচ্ছে ইউজ স্টেটের নাম দিব নেম, বা চেঞ্জ, চেঞ্জড নেম। আর এটা সেটার হচ্ছে সেট চেঞ্জড নেম। দেখেন নামটা কিভাবে দিছি। আপনি সেটটা মাস্ট লিখতেই হবে, হ্যাঁ? তারপরে যে ওয়ার্ডটা লিখবেন সেটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হইতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন এই ভ্যালুটাকে আমাকে পাস করতে হবে কিসে? এই যে কনসোলের মধ্যে যে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এই ভ্যালুটাকে পাস করা লাগবে আমার এই স্টেটের মধ্যে, স্টেটের মধ্যে। তো যখন আমি এই স্টেটের মধ্যে এটাকে পাস করে দিচ্ছি তখন এটার ভ্যালুটা প্রিন্ট করা যাবে আমার এই ভেরিয়েবল দিয়ে, রাইট? তো এই ভেরিয়েবলটাকে আমাকে এই ভ্যালুতে দেখাতে হবে, হ্যাঁ? তো এখন আমি যাই, লিখি, দেখেন আমার ফর্ম এখন কাজ করতেছে, রাইট? এখন এই ফর্মটা তো আমি লিখলাম, কিন্তু এটা ভেরিয়েবলটা এখন লিখলাম, যে এখন তো সাবমিটে কিছু একটা হওয়া লাগবে। যে আমি এখানে লিখলাম টেলরের জায়গায় যে রানা। সো রানা লিখলাম, কিন্তু অন ক্লিকে আমাদের এখানকার নামটা চেঞ্জ হবে, রাইট? বা এই যে সেট নেমে যখন ক্লিক করব তখন এখানে যে নামটা লিখবো সেই নামটাই তো প্রিন্ট হবে এখানে। আপনি তো এটাই চেয়েছিলেন। আচ্ছা, সেই জন্য আমাকে ফর্মটাকে অন সাবমিটে, তো ফর্মকে সাবমিট করতে হলে ইনপুটকে একটা ফর্ম ফর্ম ট্যাগ দিয়ে র্যাপ করতে হয়। এই অ্যাকশন এখানে দরকার নেই, এই অ্যাকশন। আচ্ছা, এখন এই ফর্মটাকে অন সাবমিটে, এখন অন সাবমিট হবে কখন? যখন আমার এখানে একটা বাটন থাকবে, বাটনের টাইপ থাকবে সাবমিট, হ্যাঁ? তাহলে এটার নাম এখানে দিই সাবমিট। তো সাবমিট করতে হলে কোথায় ক্লিক করব? এই ফর্মটাতেই তো ক্লিক করব। তখন এই ফর্মটা একটা অন সাবমিট নামে একটা ইভেন্টকে নেয়। তো সে একটা ফাংশন কল করে, সেই ফাংশনের নামও হচ্ছে, আমি দিলাম হ্যান্ডেল সাবমিট। হ্যান্ডেল সাবমিট, হ্যাঁ? তো এই হ্যান্ডেল সাবমিটটাকে আমি কখন কল করব? এই ফর্মটার যখন ক্লিক হবে, এই ফর্মটা অন সাবমিটে এই ফাংশনটা ক্লিক হবে। আচ্ছা, এরো ফাংশনটা লেখা হয় নাই, হ্যাঁ, ক্লিক হবে। এখন ক্লিক হয়ে কি আসবে? ক্লিক হয়ে আসবে এখানে যে ইভেন্টের ভ্যালুটা, হ্যাঁ, সেটাই তো আসবে। যে এই যে ইভেন্ট টার্গেট ডট ভ্যালু,
এর বাইরে তো কিছু আসবে না। তাহলে সে ইভেন্টটাকে নিবে আগে। যখন ইভেন্টটাকে নিবে তখন এটাকে প্রিভেন্ট ডিফল্ট করতে হবে, কারণ ক্লিক করার সাথে সাথে কিন্তু সে পেজটাকে রিলোড করে ফেলবে। তো সেই জন্য আমরা ইনিশিয়ালি লিখবো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। ওকে, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। এখন এই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করার পরে আমাকে জাস্ট এই যে এই ফাংশনটা এখানে কল করি। এখানেও কিছু ঘাপলা আছে, হ্যাঁ, তাহলে আমি এখানে ইনিশিয়ালি দেই দাঁড়া। কনসোল করি দেখি আপডেট হয় কিনা। কনসোল করলাম, সাবমিট। দেখেন এখানে আমাকে হচ্ছে কি দিচ্ছে, আমার কাছে আনডিফাইন্ড দিচ্ছে। এই যে আনডিফাইন্ড, কারণ এই যে অন, এই যে হ্যান্ডেল চেঞ্জ যে ফাংশনটা, এই ফাংশনটা এখানে একবার সে কল করতেছে ভালোভাবে, কিন্তু অন সাবমিটের এখানে সে পাচ্ছে না। কারণ এই যে হ্যান্ডেল অন চেঞ্জ ফাংশনটা, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। কিভাবে? অন্যভাবে লিখতে হলে উম এটার এটার একটা নাম দিতে হবে, নেম। আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে নেম চেঞ্জ হবে? ক্লিক করলে নেম চেঞ্জ হবে। এখানে আমার আরো অনেক ফর্ম থাকতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, অনেক কিছু থাকতে পারে। সো এই সবগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাকে এখানে একটা নেম প্রপার্টি দিতে হবে। তো এই নেম প্রপার্টির নাম দিলাম, ধরেন এটা নেম, এটা নেম। নেম চেঞ্জ হবে যেহেতু এটা নেমই চেঞ্জ হবে, এই জন্য এটা নেম। আচ্ছা, এখন এখানে আর এভাবে এটা লিখতে হবে না, অন চেঞ্জ। এই অন চেঞ্জটাকে আমরা এই ফাংশনটাকে এখানে কল করে দিতে পারি সিম্পলি। তো এটা কি করবে, একটা ইভেন্ট নিবে। তো ইভেন্টটাকে কি করবে, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। তাহলে অন চেঞ্জে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে অন চেঞ্জে যে পেয়ে যাচ্ছি, এখন দেখি এটার ভিতরে আমাকে কি দিতেছে। এটার ভিতরে চেঞ্জ, চেঞ্জ নেম, বাইরেও দিলাম এখানেও দিলাম। দেখেন কল কিন্তু হচ্ছে না, এখন দিলাম, এখনো কিন্তু আনডিফাইন্ড। এখন আনডিফাইন্ড দিচ্ছে কোন জায়গায়, 14 নাম্বার লাইন। যাই যাই, তার মানে কি আমার এখান পর্যন্ত কিন্তু আমার ভ্যালুটা পাস হচ্ছে না। তো ফর্মের জন্য ইনিশিয়াল ভ্যালু আমি দিয়ে রাখলাম কি, নাল। ঠিক আছে, তো যখন আমি নাল দিলাম তখন এখানে লিখি সাবমিট। দেখেন নাল প্রিন্ট হচ্ছে। এখানকার ভ্যালুটা নিচ্ছে কিন্তু আমার আপডেটেড ভ্যালুটাকে নিচ্ছে না। আপডেটেড ভ্যালুটাকে না নেওয়ার কারণ কি, আমরা এই যে সেট চেঞ্জ নেম, এই ইভেন্টের মধ্যে কিন্তু এটা পাইতেছি না। ইভেন্ট ক্লিক করি, এই যে এখন এটাকে কনসোল করে, কনসোল করে এটার মধ্যে দেখেন তো আপনার কোনো, আপনার এই ভ্যালুটা কিছু আছে কিনা। নাই। এই যে এখানে এই যে টার্গেট, টার্গেটে যান, টার্গেটে গিয়ে ইনপুটে যান, ইনপুটে গিয়ে ভ্যালুতে যান। দেখেন এখানের মধ্যে কিন্তু আপনার যেটা টাইপ করতেছেন এটা কিন্তু আছে। তো এটা প্রিন্ট হচ্ছে কত নাম্বার লাইনে, 14 নাম্বার লাইন। 14 নাম্বার লাইনে, হ্যাঁ। তো 14 নাম্বার লাইনে আপনি সরাসরি টার্গেট, তারপরে ইনপুট, তারপরে ভ্যালু, এটা পাইতেছেন। তো এটার নেম কি, আমরা যে নেমটা দিছিলাম, দেখি একটা নেম আছে, এটা নেম দিছিলাম নেম। সাবমিট টার্গেট, এখানে একটা নেম থাকবে, আমরা এখানে যে নাম দিয়ে ডিক্লেয়ার করছি সেটাই থাকবে। আচ্ছা, এটাকে দাঁড়ান, এটাকে এভাবে লিখি, ইভেন্ট ডট টার্গেট ডট নেম। এই নেমটা হবে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। ওকে, এই জিনিসটা চেঞ্জ নেম,
এখানে পাস করে একটু আমি একটা জিনিস চেক করতেছি। আচ্ছা, এখনো নাল আসতেছে, এটাতে যাই। ওরা কিভাবে করছে, এই যে অন চেঞ্জের মধ্যে আমরা যেভাবে এই ভ্যালুটা নিছি, তারা ডিস্ট্রাকচার তো আপনাদেরকে দেখাই নাই। ঠিক? মানে আপনার হচ্ছে ডিস্ট্রাকচার আগের যে এখানে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাকে আগে সে কপি করে নেবে, কপি করে নতুন ভ্যালুটাকে অ্যাড করবে। আহ, এটাকে সিম্পলি এটাকে সিম্পলি একটু এখানে ছাড়ি, ডিস্ট্রাকচার ওইটা তো করার দরকার নেই এখন, না একটা ইনপুট ভ্যালুর জন্য। এখানে দাও। আমার একটা ভুল হচ্ছে কোথায়। হুম, হুম, দেন এগেন। আচ্ছা, প্রিভেন্ট ডিফল্ট এখানে চেঞ্জ তো, আচ্ছা এখানে ডিরেক্ট চেঞ্জ হয়ে যাবে। সরি, এখানে দেখি, এখানে ডিরেক্ট চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ তো অটো হয়ে যাওয়ার কথা। যাই এখন। আচ্ছা, এখন রিলোড নিচ্ছে কারণ এখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এই, এখন দিয়ে আসি টিআর, এখনো নাল আসতেছে। কোনো জায়গায় তো ভুল করতেছি আমি। আচ্ছা, এটা হ্যান্ডেলারটা এভাবে না নিয়ে ও সেট, সেট তো করি নাই। সরি, এই যে আমি যে এখানে যে ভ্যালুটা পাস করতেছি, এটাকে আমাদের সেটের মধ্যে ঢুকাইতে হবে না, এটাই তো ভুল করতেছিলাম। হ্যাঁ, এই ভ্যালুটাকে তো আমার নিতে হবে, তারপরে তো আমরা এখানে আপডেটেড ভ্যালুটা কনসোলে পাবো, আদারওয়াইজ তো পাবো না। এখন আশা করি হবে। ক্লিক করি, এই যে নাম দেখছেন। এবার এখন দেখেন, এখন ওরা ওরা এখানে লিখছে হচ্ছে এইভাবে, হ্যাঁ আলাদা করে ফাংশনকে কল করছে। এই ফাংশনকে এভাবেও কল করা যায়, আবার আমি যেভাবে লিখছি ওই শর্ট হ্যান্ডে এভাবেও লেখা যায়। ঠিক আছে, এখন দেখেন, এখন বিষয় চলে আসে স্টেট লিফটিং আপ। হ্যাঁ, স্টেট লিফটিং আপ, এটাকে স্টেট লিফটিং আপ বলে। হুম, লিস্ট লিফটিং স্টেট আপ। এখন লিফটিং স্টেট আপ বলতে কি বোঝায়, আপনার এই স্টেটটা আছে কোথায়, আপনার অ্যাপ কম্পোনেন্টের মধ্যে, চাইল্ড যে কম্পোনেন্ট সেটার মধ্যে। এখন আপনি প্রিন্ট করাতে যাচ্ছেন কোন জায়গায়, যে নামটা ক্লিক করলে আপডেট হবে, এই যে টেলর যে জায়গাটা আছে, যে প্লেসটা আছে, যে ট্যাগটা, সেখানে। তো সেটা আছে কোথায়, প্যারেন্ট কম্পোনেন্টে। সেটা আছে কোথায়, প্যারেন্ট কম্পোনেন্টে, এই যে এখানে। তো আপনার স্টেটের ভ্যালু আছে তার চাইল্ড কম্পোনেন্টে, কিন্তু আপনার এটা প্রিন্ট করতে হবে তার প্যারেন্ট কম্পোনেন্টে। তাহলে এই স্টেটটা এখানে দিয়ে কি লাভ আছে, এই স্টেটটা এখানে দিয়ে লাভ নেই। তাহলে এই স্টেটটা ডিক্লেয়ার করতে হবে আপনার প্যারেন্ট কম্পোনেন্টে। তাহলে যাই প্যারেন্ট কম্পোনেন্টে, গিয়ে এটাকে পেস্ট করি। পেস্ট করে এই যে এই সেট চেঞ্জ নেম, এটাকে কোথায় ফর্ম, এখানে প্রপস আকারে পাস করে দিব। আবার চেঞ্জ নেম, এটাকেও এখানে প্রপস আকারে পাস করে দিব। পাস করে দিলে তো আমার এখানে পাওয়ার কথা। আচ্ছা, এখন আমার স্টেট নাই, এখানে প্রপস আকারে আমার এগুলা আসবে আর কি, সেট সেট চেঞ্জ নেম এখানে আসবে।
তাইলে আমার এখানে এই 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 বিষয়গুলো এখানে ক্লিয়ার, মানে আমার এখানে আর কোনো স্টেটের কাজ নাই। তো এখন এই স্টেটটাকে আমি কনসোল করি, চেঞ্জ নেম, যে ওখান থেকে এই পর্যন্ত আসে কিনা। রিলোড। আচ্ছা, কৃষান্ত ছিল। আচ্ছা, দি আরিফ। আরিফ লিখি। হ্যাঁ, দেখেন আরিফ ভ্যালুটা চলে আসছে। এখন এইখানে আমি কি করব, চেঞ্জ যে নেম, এই চেঞ্জ নেমের জায়গায় আমি এখানে বলতে, এই চেঞ্জ নেম সরাসরি লিখতে পারি। চেঞ্জ নেম যদি আমি সরাসরি লিখি তখন এখানে আমার ডিফল্ট কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, কারণ আমার কিন্তু স্টেটের ডিফল্ট ভ্যালু নাল, কোনো প্রপার্টি না, কোনো স্ট্রিং না, কোনো অবজেক্ট না। তো যখন আমি এখানে নামটা দিব, যে ত্রিশান সাহা, দেখেন দেওয়ার সাথে সাথে অন সাবমিট ক্লিক করার আগেই কিন্তু কাজ হয়ে যেতেছে, এই যে বা এখানে এই দেখেন, দেখছেন, ইনস্ট্যান্ট আপডেট হচ্ছে, কারণ আপনি যখন এখানে লিখতেছেন তখনই কিন্তু কম্পোনেন্টটা মাউন্ট হচ্ছে, মানে অন চেঞ্জে বারবার ক্লিক হচ্ছে। এই যে আমি যখন এখানে কনসোল করি, প্রত্যেকটা ক্লিকে প্রত্যেকটা ক্লিকে কিন্তু দেখেন ইনস্ট্যান্ট আপডেট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অন সাবমিট এখানে কখন কাজ করবে, যখন আপনার এই ফাংশনটা, এখন এই ফাংশনটা কিন্তু কল হইতেছে না, এখন এভাবেও কল হচ্ছে, ওইভাবেও কল হচ্ছে। সেই জন্য আপনারা একটা ইজি ওয়ে আছে, যে যদি একটা কন্ডিশন অ্যাড করতে পারেন, যদি নেম থাকে। আচ্ছা, টার্নারি অপারেটর জানেন? টার্নারি 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 অপারেটর হচ্ছে লেখার ওয়ে এরকম। আচ্ছা, আমি এভাবে দেখাই, যে আমরা ইফ এলস কন্ডিশন লিখি না, যে ইফ কাউন্টের ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তাহলে ডু সামথিং, হ্যাঁ। আর যদি না হয়, ইলস ডোন্ট ডু। এভাবে না লিখে ডাবল কোটেশন, ডোন্ট ডু সামথিং। এবার এটাকে শর্ট হ্যান্ডে কিভাবে লেখা যায়, যে কাউন্টার ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন একটা কোশ্চেন মার্ক, তখন ডু সামথিং। আর যদি না হয়, ডোন্ট ডোন্ট ডু সামথিং। হ্যাঁ, এটাকে বলে টার্নারি অপারেটর। ঠিক আছে, মানে একটা শর্ট হ্যান্ডে লেখা। এখন এটাকে এভাবে আমরা লিখতে পারি, যদি নেম থাকে তখন হচ্ছে নেম, আদারওয়াইজ চেঞ্জ নেম। তখন দেখেন, তখন আপনার ইনিশিয়াল ভ্যালু এখন দুইটাই কাজ করবে, কিন্তু যখন এখানে লিখবেন তখনই কিন্তু এটা এই যে মাউন্ট হবে না। এখন কিন্তু সে পাস্ট কন্ডিশনটাই ট্রু করবে। অন সাবমিটে করার কথা, কিন্তু এটার ক্ষেত্রে আরেকটা কাজ করা লাগবে। উম, এটাকে, আচ্ছা, দাঁড়াও, এটাকে এভাবে লিখে দেখি, যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয় তখনই এই যে, না, এটা ডিরেক্ট কল হয়ে যাবে। হুম, ফর্ম কন্ট্রোলটা, হ্যালো, নেটটা চলে গেছিল, হঠাৎ করে নেটটা বাড়ি খেলো আর কি। দেখা, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আমার নেটটা হঠাৎ, মানে নাকি রাউটার নাড়া খাইছে। স্ক্রিন তো শেয়ার অফ না? স্ক্রিন এখনো শেয়ার হয়নি। আচ্ছা, এক সেকেন্ড।
সাবমিটেড নেম। আমার ছোট্ট একটা ভুল হচ্ছে যেটা আমার চোখে পড়তেছে না। আচ্ছা, বুঝতে পারছি। এখানে এখানকার স্টেটটা এখানে রেখে বাইরে থেকে আরেকটা স্টেট কল করছে। ওকে, আচ্ছা, ইনপুট নেম। এখানে আমাদের যে ভেরিয়েবলটা ছিল, যে ভেরিয়েবলটা ছিল এই ভেরিয়েবলটাকে অন সাবমিটে আমি আরেকটা ওই যে স্টেট লিফটিং আপ যেটা, তো এখানে আমি আরেকটা নাম দেই, যেমন সেট সাবমিটেড ফর্ম। সাবমিটেড ফর্ম, ঠিক আছে। তো এই সাবমিটেড ফর্মটাকে আমি প্রপস আকারে এখানে পাস করি। সেট চেঞ্জ নেম পাস না করে এখানে সাবমিটেড ফর্ম এটাকে পাস করলাম। এটার আর এখন এখানে দরকার নেই। তখন এটা এখানে প্রপস হিসেবে পাবে। প্রপস হিসেবে যখন পাবে তখন এখান থেকে এইটাকে আরেকটা ফাংশন বা আরেকটা স্টেটের দিয়ে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সে এখানে প্রিন্ট করবে। এই যে সাবমিটেড ফর্ম এখানে প্রিন্ট করবে। তাহলে এটাকে এখানে কনসোল করি। সাবমিটেড ফর্ম, ফর্ম নিয়ে আমি আরো ডিটেল একদম পুরা একটা ফুল ক্লাস নিব শুধু ফর্ম নিয়ে। আচ্ছা, এখানে একটা ইরর আছে, চেঞ্জ নেম ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা তো কোনো একটা জায়গায় এখানে আমি প্রিন্ট করছি, এই যে এখানে। তাহলে এখানে লিখবো সাবমিটেড ফর্ম। আচ্ছা, কনসোল করার আগে একটা কাজ করি, প্রিন্ট করি এখানে যে আর এখন সাবমিট হয়েছে। তো দিলাম, দেওয়ার পরে এখানে কমেন্ট আউট করে যে সাবমিটেড ফর্ম। দেখছেন ছোট্ট একটা ভুল, ছোট ছোট ভুলেই চোখে পড়ে না। এই যে এখন এই যে অন সাবমিটে আমাদের এই ভ্যালুটা এখন এখানেও রয়ে গেছে, এখানেও রয়ে গেছে। এটাকে কিভাবে এটা এটা কিভাবে করতে পারি যে সাবমিট হওয়ার পরে আমার এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো তো এটা করতে হলে আমাকে যেতে হবে কোথায়, এখানে যে অন সাবমিটের যে ভ্যালুটা একবার সে নিয়ে নিবে, তারপরে সে ব্ল্যাঙ্ক করে দিবে। হুম, প্রথমে পাস করবে, পাস করে ব্ল্যাঙ্ক করে দিবে। দেখি। ও, আচ্ছা, থাক। এটা এটা না, এই যে এটা ব্ল্যাঙ্ক করবে এটাকে। এটাই তো আমাদের ইনপুটের স্টেট। রিশান সাহা এখন ব্ল্যাঙ্ক করে দিচ্ছে। আবার যদি আরেকটা দিই, আমার ছোট ভাইয়ের নাম রিশান, দেখেন ব্ল্যাঙ্ক করে দিচ্ছে। ঠিক আছে, তো ওইটাকে কেন ব্ল্যাঙ্ক করলাম না? কারণ ওইটা তো আমাদের হচ্ছে ওখানে প্রিন্ট হচ্ছে, তাহলে আমাদের এটাকেই আবার রিমুভ করে দেবে একবার। মাউন্ট করে আবার আনমাউন্ট করে দিবে। শো করা এটাকে বলে মাউন্ট, আর উঠাই দেওয়া এটাকে বলে আনমাউন্ট। হ্যাঁ, রিয়েক্টের ভাষায়। তো এই হচ্ছে ফর্ম নিয়ে আরো বিস্তারিত একদম ফুল একটা একটা ক্লাস হবে। হ্যাঁ, একটা ক্লাসে পুরোপুরি হবে না, মিক্সিং করে করতে হবে আর কি। আমরা নেক্সট ক্লাসে এই যে স্টেটটা নিয়ে আপনারা আরো পড়াশোনা করবেন। স্টেটটা নিয়ে আরো কিছু আমি যেটা লিখছি ওইটাই ট্রাই করেন, কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ। যেমন আপু একটা কনসেপ্ট বের করছে যে ইনপুটের ভ্যালু দিয়ে সাবমিট করলে আমার এখানে নামটা চেঞ্জ হবে। তো এই কাজটা করতে গিয়ে কিন্তু আমরা কি সম্পর্কে জানছি, আমরা হচ্ছে জেনেছি হচ্ছে অন চেঞ্জ। তারপরে এখানে এই ভ্যালুটাকে নিতে গেলে আপনার হচ্ছে এখন যেহেতু একটা ভ্যালু, এই নেমের কোনো কাজ নাই এখন। ঠিক আছে, সো মাল্টিপল ইউজ কেস ফর্ম কন্ট্রোলের ক্ষেত্রে আপনার নেম লাগবে, এখন লাগবে না। সো কিভাবে হচ্ছে আমরা দুইটা স্টেট
ফর্মের ভ্যালুকে আমরা আগে কি করব, আমাদের যে ফর্ম কম্পোনেন্ট আছে সেখানে আগে ইনপুটের ভ্যালুটা স্টোর করব, আর অন সাবমিটের মধ্যে আরেকটা এই প্যারেন্ট কম্পোনেন্ট আরেকটা স্টেট ডিক্লেয়ার করে এটাকে নিয়ে যাব। এখন তখন আমাদের প্রবলেমটা হচ্ছিল কি যে সরাসরি যখন ক্লিক করতেছি তখন এটা আপডেট হয়ে গেছে যাচ্ছিল আর কি। কারণ এই যে দেখেন, এই যে সেট চেঞ্জ নেম, এইটাকে কিন্তু ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, সো ইনপুটের মধ্যে যা লিখতেছি সব কিন্তু সে এখানে ইনস্ট্যান্ট প্রিন্ট করতেছে। তো ইনস্ট্যান্ট প্রিন্ট করা মানে কি আমার ইনস্ট্যান্ট সব লেখা দেখতে পাওয়া, তো সেই জন্যই যা লিখি সব ইনস্ট্যান্ট দেখাচ্ছে। তো এখন কি হচ্ছে, যেটা টাইপ করতেছি সে ইনস্ট্যান্টলি কিন্তু এই স্টেটের মধ্যে রাখতেছে, কিন্তু প্রিন্ট হচ্ছে কোনটা, প্রিন্ট হচ্ছে এই যে সাবমিটেড ফর্মটা। তো এই সাবমিটেড ফর্মটা কখন প্রিন্ট হচ্ছে, যখন আমি এই সাবমিট হ্যান্ডেল সাবমিট বাটনটাকে ক্লিক করতেছি, তখন এটার ভিতরে সে যা যা লিখে রাখছে তখন সে এটার মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিলে তখন এই যে প্যারেন্ট কম্পোনেন্টের এটার মধ্যে আমরা ভ্যালুটা পাই, পেয়ে তারপরে আমরা এটা প্রিন্ট করে দিলাম। বুঝতে পারছেন? তারপরে এখানে হচ্ছে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর নিয়েও আমরা দেখলাম যে কিভাবে টার্নারি অপারেটর রিয়েক্টে প্রচুর পরিমাণে টার্নারি অপারেটর ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমি আমার কনসোল গুলো সব তুলে দিই, তুলে দিয়ে আমি এটা গিটে আপলোড করে দিব, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন? ওকে। আচ্ছা, এরপরে আমরা যখন এই ফর্ম মাল্টিপল, আমাদের টাস্কারের মধ্যে তো মাত্র একটা ইনপুট বক্স, আমরা মাল্টিপল ইনপুট বক্সের ইনপুট নিব, ইনপুট নিয়ে সেটাকে স্টোর করব এবং দেখাবো। ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ। আমি হচ্ছে কোডটা দিয়ে দিব, কোডটা দেখবেন আর দেখে কিছু একটা বানানো ট্রাই করবেন। আর লাস্ট ক্লাসে একজন হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, ওনাকে থ্যাঙ্কস, ভালো লাগছে, এডিট টেডিট সবকিছু করছে। তো আপনারা সবাই করবেন, কমেন্টের মধ্যে দিয়ে দিছে, হ্যাঁ। তাসলিম হোসেন, তাসকিন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।